যে আজকের টপিক সেটা হলো যে সাইটোপ্লাজম ও অঙ্গাণুসমূহ। তো এই যে আমরা কিন্তু দেখো কোষের যে শ্রেণী বিভাগটা পড়ছিলাম, যে আমরা জানি কোষ ঝিল্লি দ্বারা ঘেরা সমুদায় অঞ্চলকে আমরা কি বলি? প্রোটোপ্লাজম বলি। এবং প্রোটোপ্লাজমের মধ্যে আমরা দেখছিলাম দুই ধরনের অংশ, দুটো অংশ, একটা হলো নিউক্লিয়াস আর একটা হলো সাইটোপ্লাজম, মানে কোষ ঝিল্লি দ্বারা ঘেরা। হ্যাঁ, ভেতরে মানে কোষ ঝিল্লি দ্বারা ঘেরা যেটা আছে সেটা তো দুইটা অংশ, একটা হলো সাইটোপ্লাজম আর একটা হলো নিউক্লিয়াস। তো দেখো আমরা বলছিলাম যে সাইটোপ্লাজম যদি বলে থাকে আসলে সাইটোপ্লাজম ও অঙ্গাণু, তাহলে কেমন হলো না? নিউক্লিয়াসের বাইরে পুরোটাই কি বলি আমরা? সাইটোপ্লাজম। তারপরে আবার এখানে বলতেছি কি সাইটোপ্লাজম ও অঙ্গাণু, কেমন হয়ে গেল না? তো বিষয়টা এটা আমরা দেখো এইভাবে বলি আবার ওইভাবে বলি। তো মেইনলি সাইটোপ্লাজম বলতে আমরা কি বলি আসলে? আসলে কি আমরা মেইনলি দেখো নিউক্লিয়াসের বাইরে অংশটাকে সাইটোপ্লাজম বলি, বাট আরো যদি স্পেসিফিক ভাবে বলি যে এখানে আমরা এই সাইটোপ্লাজমকে টোটালি সব বলি। আবার মাঝে মাঝে আমরা কি মনে করি যে নিউক্লিয়াস বাদ দিলে পরে যেটা আছে এটা সাইটোপ্লাজম বললেও মাঝে মাঝে এটা বলে থাকি যে সাইটোপ্লাজম হলো তরলটা, শুধু মাতৃকাটা, যেটাকে সাইটোসোল বলে থাকি। সবাই এই সাইটোসোলকে আমরা সাইটোপ্লাজম ধরে থাকি এবং বলে থাকি এর মধ্যে সাইটোপ্লাজম বিভিন্ন অঙ্গাণু থাকে। কিন্তু আসলে আমরা মেইনলি আমরা কি বোঝাই বলতো? যে যখন ভাগ করি বলি যে নিউক্লিয়াস আলাদা, সাইটোপ্লাজম বাকি যা আছে এর মধ্যে আবার কি থাকবে? সাইটোপ্লাজম অঙ্গাণু থাকবে। তো আমরা আসলে এটা ভাগ করাটাই বেটার হয় যে আমরা সাইটোপ্লাজমিক অঙ্গাণু প্লাস সাইটোসোল সবগুলো মিলে কি বলবো? সাইটোপ্লাজম। ঠিক আছে, তাহলে কথাটা কেমন হয়ে গেল না? এটা কিন্তু কথাটা কিন্তু কেমন হয়ে যাচ্ছে। আবার দেখবা কিছু জায়গায় আমরা এটা পড়তে পারবো, যেমন দেখো আমরা যখন শ্বসনটা পড়বো, তোমরা ছোট ক্লাসে পড়ছো, বা শ্বসন যখন পড়বো, শ্বসনের ভাগ আছে দুইটা, একটা হলো সবাত শোষণ আর একটা হলো অবাত শোষণ। তো সেখানে তোমরা দেখবা যে সবাত শোষণের ক্ষেত্রে আমরা অনেকগুলো ধাপ আছে, তাই না? হ্যাঁ, গ্লাইকোলাইসিস, হ্যাঁ, অ্যাসিটাইল কোয়ে, হ্যাঁ, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এখানে দেখবা যে গ্লাইকোলাইসিস যে চক্রটা আছে এটা কোথায় সংঘটিত হয়? আবার ক্রেবস চক্র কোথায়? আচ্ছা দেখো, তো সাইটোপ্লাজম বলতে যদি আমরা সবই বুঝি, মাইটোকন্ড্রিয়া তো সাইটোপ্লাজম মধ্যে থাকে, সবই বুঝি, এখানে দেখো আমরা কি বলতেছি? সাইটোপ্লাজম আবার মাইটোকন্ড্রিয়া, তাই না? তো আমরা সাইটোপ্লাজম কোনটা, মাইটোকন্ড্রিয়া কোনটা? তার মানে দেখো মাইটোকন্ড্রিয়া হলো কোষীয়, সাইটোপ্লাজম অঙ্গাণু, তো সাইটোপ্লাজম কি? সাইটোসেলকে বোঝাচ্ছি আমরা, কি সাইটোসেলকে বোঝাচ্ছি। তো দেখো উল্টা পুল্টা এক এক সময় দেখবে এক এক রকম কথাগুলো বলতেছে। তো মেইনলি আমরা কি বলতে পারি? তো এই হিসাবে মানে ভেতরের মানে আমরা পড়াশোনা হিসাবে কি বলতে পারি যে সাইটোপ্লাজম হলো আমাদের যে প্রোটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস বহির্ভূত। সাইটোপ্লাজম হলো কি হবে আমাদের? প্রোটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস বহির্ভূত, হ্যাঁ, তরল জিনিসগুলোকে আমরা সাইটোপ্লাজম বলে থাকি। আর ওর মধ্যে যেগুলো থাকবে অঙ্গাণু তাদেরকে বলবো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। ওকে, তো দেখো এখন কি বলছে, দেখো প্রথম টপিকটা এখানে দেখো আমাদের নিউক্লিয়াসের বাইরে অবস্থিত কোষঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমীয় অংশের নামই হলো কি বলতো? সাইটোপ্লাজম। দেখছো? তার মানে এখানে কি ওই যে আমাদের সাইটোসোল প্লাস কোষীয় অঙ্গাণু সবগুলোকে বলা হয়েছে। এটি মাতৃকা ও অঙ্গাণু নিয়ে গঠিত, বুঝতে পারছো? হ্যাঁ, মাতৃকা বলতে ওই যে এটা বলবো যে আসলে আমাদের এখানে তরল অংশটা। ওকে, তাহলে দেখো সাইটোপ্লাজম ও মাতৃকা বলতে কি বোঝায়? মাতৃকা হলো সাইটোপ্লাজমের ভিত্তি পদার্থ, অর্থাৎ যে এখানে তরলের মতো যে অংশটা আছে। এর আগে তোমাকে বলছিলাম যে রক্ত, যে বলছিলাম রক্তের মধ্যে কি থাকে? রক্তকণিকা থাকে, রক্তরস থাকে। ঠিক এখানেও যে আমাদের এই যে সাইটোপ্লাজমের মধ্যে যে সাইটোপ্লাজম আমরা মনে করবে রক্তের মধ্যে রক্তকণিকা যেমন থাকে, সেখানে হলো আমাদের এই যে অঙ্গাণুগুলো এরকম। ঠিক আছে, তাহলে মানে অঙ্গাণুগুলো হলো আমাদের রক্তকণিকা, আর রক্তরস যেগুলো আছে সেগুলো কি বলতো? সাইটোসোল। এই যে মাতৃকা, সাইটোপ্লাজম মাতৃকা, বুঝতে পারছো? তো মাতৃকা হলো অর্ধতরল দানাদার অর্ধশস্য সমধর্মী কলয়েডাল তলবদ্ধ, বুঝতে পারছো? সংজ্ঞাটা মনে রাখতে হবে। মাতৃকা কি? যেটা কি হবে? অর্ধতরল, এটা কিন্তু অর্ধতরল দানাদার অর্ধশস্য সমধর্মী কলয়েডাল এবং তলবদ্ধ। সমধর্মী বলতে কি বলতো? মোটামুটি অ্যাসিডিক বা ক্ষারীয়, ধরতে বলতে এটা অ্যাসিডিক বা ক্ষারীয় মাঝামাঝি অবস্থান করে, এরকম বলে থাকি আমরা। সমধর্মী বা দুইটা হিসাবে কাজ করতে পারে, কখনো অবস্থাভেদে ক্ষারীয় হতে পারে, কখনো অ্যাসিডীয় আচরণ করতে পারে। এবং দেখো দানাদার কেন? কারণ এখানে বিভিন্ন ধরনের উপাদান থাকে, কোষীয় অঙ্গাণু বাদেও আমাদের বিভিন্ন ধরনের অ্যাসিড থাকে, মানে হ্যাঁ এই থাকে, মানে আমাদের জৈব পদার্থ অজৈব পদার্থ বিভিন্ন ধরনের কিছু থাকে, বুঝতো? কলয়েডাল পদার্থ বলতে কি বোঝায়? হ্যাঁ, কলয়েডাল দেখো এখানে বিভিন্ন ধরনের পদার্থ থাকে, প্রোটিন থাকে, লিপিড থাকে, কার্বোহাইড্রেট থাকে, আরো অনেক কিছু থাকে। কলয়েডাল বলতে কি বোঝায়? এটা আসলে পানি আকর্ষণ করে, মানে কলয়েডাল পদার্থের একটা ধর্ম এটা, যারা পানি আকর্ষণ করে।
তো কলোয়েডাল বলতে এটা কিন্তু কি হয়, এটা ক্ষুদ্র দানাদার ক্ষুদ্র কণা যেগুলো আসলে মানে পৃথক করা যায়, একটা দ্রবণ থেকে পৃথক করা যায়, মানে দেখা যায় ইলেকট্রন মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে ওই কলোয়েডটা কি হবে, ওই দানাটা দেখা যায় দ্রবণ তৈরি করলে। মানে দেখো দ্রবণ তৈরি, একটা দ্রবণ যদি ধরি আমরা সমসত্ব দ্রবণ, সেখানে কিন্তু আমাদের কি বলতো আমাদের দ্রব্যগুলা কিন্তু দ্রাবকের সাথে মিশে যায়, কিন্তু কলোয়েড পদার্থগুলো দিয়ে আমরা মিশে যায় না। এগুলো আমরা বিবেচনা করি, আমরা বিভিন্ন যখন দ্রবণ বলি মানে বিভিন্ন মিশ্রণ বলি, সাসপেনশন, কলোয়েড, ইমালশন বলি। তবে কলোয়েড মোটামুটি ধরনের কি বলতো আমাদের সূক্ষ্ম কণা মানে মোটামুটি মিশে যায় আর কি। তো এগুলো নিয়ে পরবর্তীতে বলা হবে। যাই হোক, দেখো একে কি হবে, হায়ালোপ্লাজমও বলা হয়ে থাকে। কাকে বলতো, এই যে সাইটোপ্লাজমের মাত্রাকে হায়ালোপ্লাজমও বলা হয়ে থাকে। তবে বর্তমানে একে কি বলা হয়, সাইটোসোল বলা হয়। বুঝতে পারছো? ওকে, তো এগুলা বেশি কিছু লাগবে না। তো এই নিচের দিকে দেখো কি বলছে, সাইটোপ্লাজমীয় মাতৃকার অপেক্ষাকৃত ঘন কম দানাদার বহিস্থ শক্ত অঞ্চলকে বলা হয় এক্সোপ্লাজম বা কর্টেক্স বা প্লাজমা জেল, এবং কেন্দ্রস্থ অপেক্ষাকৃত ঘন অঞ্চলকে আমরা এন্ডোপ্লাজম বলি। তো এটা বিষয়টা হয়তো বোঝে নাই। আমরা কোষ দেখি, মনে করে দেখো এটা একটা কোষ আমরা আর্ট করলাম, তাই না? তো এখানে বরাবর মাঝে নিউক্লিয়াস আছে, মনে করো নিউক্লিয়াস আছে এখানে, এই বরাবর এখানে কি আছে বল, সাইটোপ্লাজম। তো এই আসলে সাইটোপ্লাজম অঙ্গাণুগুলো এই নিউক্লিয়াসের চারপাশে ঘনীভূত থাকে, নিউক্লিয়াসের চারপাশে ঘনীভূত থাকে। পাশাপাশি যে আরো বিভিন্ন ধরনের খড়িত সঞ্চিত বর্জ্য পদার্থ আছে এবং এগুলো আছে না, এইগুলা মোটামুটি এই দিকে কেন্দ্রের দিকে পুঞ্জীভূত অবস্থায় থাকে, যার কারণে যেখানে পুঞ্জীভূত অবস্থায় থাকবে সেখানে ঘনত্বটা কি হবে, বেশি হবে, এটাই বলছে। এবং এই যে কেন্দ্রের দিকে অংশকে কি বলছে বলতো, না এন্ডোপ্লাজম, মানে এন্ডো মানে ভেতরে, আর বাইরের দিকে অঞ্চল কি বলা হবে, বুঝছো, এক্সোপ্লাজম। তাহলে ভেতরের দিকেও বলা হবে কি, কেন্দ্রের দিকে এন্ডোপ্লাজম, আর বাইরের দিকে এক্টোপ্লাজম। এগুলো মনে রাখতে হবে যে কোনো ক্ষেত্রে। এন্ডো মানে ভেতরে, এক্সো মানে বাইরে, আর মেসো মানে মাঝে। এগুলো মনে রাখতে হবে। তো বুঝতে পারছো আশা করি। তো এখন দেখো এই যে এগুলা কিন্তু অনেক কিছু আছে, রিডিং বললে অনেক পড়া যায়। পড়বো নাকি বলো, স্কিপ করবো? দেখো এখন দেখো সাইটোপ্লাজম অঙ্গাণুগুলো কি কি, আমরা এগুলো কিন্তু পড়ছি, বিভিন্ন অঙ্গাণু আছে। তো আমি তোমাদেরকে আবার একটু স্মরণ করে দিই। সাইটোপ্লাজম অঙ্গাণুগুলোকে আমরা তাদের আবরণের উপর ভিত্তি করে দুই ভাগ করি। একটাই বলতো ঝিল্লিবিহীন, একটা হলো ঝিল্লিযুক্ত। আমরা একটা পড়ছিলাম, ছন্দ পড়ছিলাম, সেটা কি বলতো, মায়ে পাগল, তাই না? দিয়ে বলছিলাম ঝিল্লিবদ্ধগুলো আমরা বলছিলাম। তো এখানে সবগুলোর নাম দেওয়া আছে, তো এগুলো দিয়ে আমরা কিন্তু পৃথক করতে পারি। এখন দেখো এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাইটোপ্লাজমের কাজগুলো কি, এগুলো একটু মনে রাখতে হবে। নাম্বার থাকতে পারে বা বিভিন্ন জায়গায় লেখা লাগতে পারে, তাছাড়া এমসিকিউর ক্ষেত্রে লাগবে। দেখো এখানে কি করে, বিভিন্ন ক্ষুদ্রাঙ্গ ধারণ করে, তাই না? এই যে অঙ্গাণুগুলোকে ধারণ করে। কতিপয় জৈবিক কাজ করা, কোষের অম্লত্ব এবং ক্ষারত্ব নিয়ন্ত্রণ করা। বুঝতে পারছো যেটা বললাম, ক্ষারীয় হবে না, কতটা অ্যাসিডিক হবে, এটা নিয়ন্ত্রণ করে। রেচন প্রক্রিয়ায় শ্রেষ্ঠ বর্জ্য পদার্থ নিষ্কাশনে সাহায্য করা, পরিবেশের উত্তেজনায় সাড়া দেওয়া এবং নির্দিষ্ট পরিমাণ পানি শোষণে সাহায্য করা, আবর্তনের মাধ্যমে অঙ্গগুলোকে নাড়াচাড়ার সাহায্যে করা। মানে এগুলো কি করে আমরা জানি তো, সাইটোপ্লাজমগুলো কি করে আবর্তন করে থাকে। হ্যাঁ, তো আবর্তনগুলো পড়তে আশা করি। সাইটোপ্লাজমের ভেতরের কোষ গহ্বরের চারদিকে পাতলা পর্দার আকারে অবস্থিত সাইটোপ্লাজমের পর্দার নাম কি, টোনোপ্লাস্ট। বুঝতে পারছো কিনা বলো তো? মানে দেখো আমরা জানি কি সাইটোপ্লাজমের ভেতরে কি থাকে, কোষ গহ্বর থাকে না, মনে এটা আমাদের কোষ, মাঝে আছে কোষ গহ্বর, এটা কোষ গহ্বর। ওকে, এখানে নিউক্লিয়াস, এটা হলো নিউক্লিয়াস, মাঝে কোষ গহ্বর একটা দিলাম, কোষ গহ্বর একটু বড় থাকে উদ্ভিদ কোষের ক্ষেত্রে। তো এই যে কোষ গহ্বর, তো কোষ গহ্বর একটা প্রাচীর আছে কিনা বলো তো? এই যে প্রাচীর যে আবরণটা তাকে কি বলা হয় বলো তো? হ্যাঁ, প্রাচীরের যে আবরণটা, কোষ গহ্বরের প্রাচীর আবরণ, তাকে বলা হয় টোনোপ্লাস্ট। মনে রাখতে হবে, তাকে বলা হয় টোনোপ্লাস্ট। ওকে, কঠিন না সহজ বলো তো? সহজ। ওকে, আচ্ছা দেখো সাইটোপ্লাজমের রাসায়নিক উপাদান বা প্রকৃতি, আসলে কি কি ধরনের রাসায়নিক উপাদান থাকতে পারে। দেখো আমি তোমাদের বললাম, একটু আগে বললাম যে সাইটোপ্লাজমে জৈব অজৈব উপাদান সবই থাকে। তাই এখানে দেখো জৈব উপাদান, অজৈব উপাদান, এই উপাদানগুলো থাকে। জৈব উপাদানের মধ্যে কি আছে বলতো, এবং পানি আছে। দেখো অজৈব উপাদানগুলোর মধ্যে পানি আছে, পানিতে দ্রবণীয় বিভিন্ন গ্যাস আছে, এগুলো মেনলি অজৈব উপাদান। জৈব অজৈব বোঝো? হ্যাঁ, জৈব বলতে জৈব যৌগ যেগুলো আর কি, অর্থাৎ কার্বনের যৌগ, যৌগ। তবে কার্বনের সব যৌগ কিন্তু আবার কি নয়, জৈব যৌগ নয়। আমি একটা যৌগ লিখি বলতো, কার্বন ডাই অক্সাইড, এটা জৈব যৌগ না অজৈব যৌগ? এখানে তো কার্বন আছে। আচ্ছা, হাইড্রোজেন বাইকার্বনেট,
হাইড্রোজেন এটাও অজৈব যৌগ কিন্তু খাওয়া যায়। খাওয়া যায় অজৈব যৌগ। আচ্ছা, তাহলে এগুলো হলো কি? কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড হ্যাঁ অজৈব তো হয় না, তো যৌগ না, কার্বন যৌগ যায়। তাও ব্যতিক্রম নাকি? ও, তার মানে এটা এগুলো সবই কি? অজৈব। অজৈব যৌগ। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো তো এগুলো কি হলো বলো তো? কার্বন থাকা সত্ত্বেও এগুলো কিন্তু জৈব যৌগ না। বুঝতে পারছো? ওকে, তবে জৈব যৌগ বলতে মেইনলি আমরা কি বুঝি? কার্বন যৌগ। যে সঠিকভাবে সংজ্ঞা বলি যে জৈব যৌগ মেইনলি হলো হাইড্রোকার্বন, হাইড্রোজেন এবং কার্বন সমন্বয়ে গঠিত। তবে এছাড়া আরো বিভিন্ন ধরনের মৌল যুক্ত থাকতে পারে না, বিভিন্ন ধরনের মৌল যুক্ত থাকতে পারে, যেমন আমরা বলে থাকি হ্যালোনাইটস বলে থাকি, এগুলো পরে বুঝাবো যখন জৈব যৌগ পড়াবো। তো দেখো, এটা বললাম আমরা টোনোপ্লাস্ট দেখলাম। তো দেখো এখানে তো আমাদের দুই ধরনের উপাদান থাকে, একটা হলো আমাদের জৈব অজৈব। অজৈবের মধ্যে কি আছে বলো তো? পানি এবং পানিজাত দ্রবণীয় বিভিন্ন গ্যাসগুলো মেনলি আমরা জানি অজৈব যৌগ। এছাড়াও রয়েছে বিভিন্ন খনিজ বস্তু এবং আয়ন রয়েছে যেগুলো অজৈব। তো জৈব উপাদানের মধ্যে কি আছে বলতো? কার্বোহাইড্রেট মানে কার্বন দিয়ে তৈরি, এবং জৈব অ্যাসিড এবং লিপিড কার্বন, এগুলো সবই কিন্তু কার্বন হাইড্রোজেন দ্বারাই তৈরি। এবং নিউক্লিক অ্যাসিড, হরমোন, ভিটামিন, বিভিন্ন রঞ্জক পদার্থ সবই কি বলতো? জৈব পদার্থ। শুধু তাহলে মনে রাখবো কি? পানিতে দ্রবণীয় বিভিন্ন গ্যাস, এগুলো মেনলি কি বলতো? অজৈব। ঠিক আছে, আর বিভিন্ন খনিজ পদার্থ থাকে, এগুলো অজৈব হতে পারে। তো এখন দেখো সাইটোপ্লাজমে পানির পরিমাণ কত, এটা মনে রাখতে হবে। কোষভেদে মোটামুটি 65 থেকে 96%, এটা মনে রাখতে হবে। আর ওইদিকে আছে প্রোটোপ্লাজমে 76 থেকে 90। হ্যাঁ, ওটা হ্যাঁ, পুরোটা যখন বলি আমরা ওটা সাইটোপ্লাজম বলতেছি। দেখো সাইটোপ্লাজমের প্রকৃতি কেমন? অর্ধতরল, দানাদার, অর্ধস্বচ্ছ, একটু আগে পড়ে আসলাম। এখন দেখো উদ্ভিদ কোষের সাইটোপ্লাজম কত? পানি। দেখো উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে পানি কত? 75%। দেখো এই দেখো, এটা তো আমরা ঘরে বলছি একটা, বুঝছো? মাঝে দেখো বললে কি বলতে পারি? 75% পানি। এবং শতকরা কত পার্সেন্ট? শর্করা থাকে কত? 20%, প্রোটিন 2%, খনিজ এত %। ওকে, তো প্রাণী আবার দেখো ভিটামিন অনেক কিছু আছে। তবে দেখো প্রাণী কোষের ক্ষেত্রে দেখো আমাদের এই পানির পরিমাণটা একটু কম, উদ্ভিদের তুলনায় প্রাণী কোষে পানিটা একটু কম। এখানে দেখো আমাদের প্রোটিনের পরিমাণ একটু বেড়ে গেছে, প্রোটিন আর চর্বি। দেখো এখানে ছিল মাত্র 2%, আর এখানে হলো 15% প্রোটিন এবং 13% চর্বি। তাহলে উদ্ভিদ কোষে চর্বি এবং আমিষের পরিমাণ কি থাকে? কম থাকে। তার কারণ প্রাণী কোষ আমরা জানি কোষ দেহ গঠনের জন্য কি লাগে? আমিষের প্রচুর পরিমাণ দরকার আছে, চর্বি দরকার আছে। উদ্ভিদে এগুলো খুবই কম। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে পানি খুবই লাগে। কেমন লাগে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কন্ডেন্সটি হয়, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া করার জন্য, সম্পন্ন করার জন্য আমাদের প্রচুর পরিমাণ পানির দরকার হয়। সো এখানে আসলে পানির পরিমাণটা বেশি থাকে। ঠিক আছে, তো দেখো এখানে পরটা কি আছে? সাইটোপ্লাজমের বিপাকীয় ভূমিকা বলতে কি বোঝায়? আমরা বলছিলাম বিপাক বলতে আমাদের কোষে যত ধরনের বিক্রিয়া হয় কোষের ভেতরে সবগুলোকে কি বলা হয়? বিপাক বা মেটাবলিজম বলা হয়। এই বিপাক বা মেটাবলিজমকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? দুই ভাগে। একটা হলো কি ক্যাটাবলিজম, একটা হলো অ্যানাবলিজম। বুঝছো? একটা হলো উপস্থিতিমূলক আর একটা হলো কি অপস্থিতি, অর্থাৎ একটা গঠনমূলক, একটা হলো ধ্বংসাত্মকমূলক। তো এখানে দেখো অ্যানাবলিজম বলতে কি বোঝায় আমি তোমাদের একটা বলি। অ্যানাবলিজম অর্থাৎ এখানে গঠিত হবে। যেমন আমি তোমাকে বলছিলাম যে গ্লুকোজ, তো অনেকগুলো গ্লুকোজ মিলে কি তৈরি হয়? গ্লাইকোজেন। তাহলে দেখো এটা গঠিত হলো কিনা, এটা একটা বিক্রিয়া কিনা, এটাকে ইনফ্লুয়েন্স করবে কে? ইনসুলিন, তাই না? পড়ছো তুমি? তাহলে দেখো এই যে এটা দেখো একটা গঠন হলো না, তাই না? উপস্থিতিমূলক বিক্রিয়া, এটা হলো আমাদের অ্যানাবলিজম বলে এগুলোকে। এটা একজন বিপাক, যার নাম হলো অ্যানাবলিজম। আরেকটা মনে করো যে এটা আমরা উল্টা দিয়ে করলাম, কি হলো? গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হলো, তাহলে ভাঙলো না? যখন ভাঙবো তখন থেকে বলবো আমরা কি? মানে কাটলো, ক্যাটাবলিজম। যদি এই বিক্রিয়া করতে কে সহায়তা করে বলো তো? কে পারবো? এই বিক্রিয়াটা করতে কেউ সহায়তা করে? গ্লাইকোজেন থেকে হ্যাঁ হরমোন তো অবশ্যই, কিন্তু নামটা কি? গ্লুকাগন। এগুলো কোথায় আছে? পরিপাক করতে আছে, বুঝছো? ঠিক আছে, তাহলে এইগুলো কাজগুলোতে এরকম আমাদের বিভিন্ন ধরনের বিক্রিয়া আছে, কিছু ভাঙ্গে কিছু গঠিত হয়। যেগুলাতে গঠিত হবে, নতুন কিছু তৈরি হবে, তা কি বলবো আমরা? যদি বলি তাহলে শ্বসনটা এটা কি ধরনের? মেটাবলিজম। এটা মানে ধ্বংসাত্মক, কিন্তু ভাঙ্গের, এটা হচ্ছে ক্যাটাবলিজম হবে। আবার যদি বলি সালোক সংশ্লেষণ, অ্যানাবলিজম হবে। ওকে, তো বুঝতে পারছো আশা করি।
তো দেখো এগুলো বিভিন্ন ধরনের বিভাগে কি আমাদের সংগঠিত হয় আমাদের দেহে, এগুলো বললাম না ভেতরে কিছু। জীবের জন্য সব থেকে বড় শারীরবৃত্তীয় কাজ হলো কি বলতো? শ্বসন। কেননা কি বলতো, শ্বসনের মাধ্যমে কি হয়? শক্তি তৈরি হয়। দেখো শ্বসনের প্রথম পর্যায়ে তথা গ্লাইকোলাইসিস সংগঠিত হয় কোথায়? একটু আগে যেটা বললাম, সাইটোপ্লাজমে সংগঠিত হয়। উদ্ভিদের শালীতত্ত্বটা যেটা যখন পড়বো তখন আরো বিস্তারিত এগুলো সম্পর্কে জানতে পারবো। এছাড়া দেখো সাইটোপ্লাজম হলো বিভিন্ন এনজাইমের আধার, মানে অনেক ধরনের এনজাইম এখানে থাকে, বুঝছো? আর সকল জৈবিক ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে এবং বিভিন্ন ধরনের এনজাইম থাকে এর মধ্যে আর কি। ঠিক আছে, দেখো এখানে শ্বসনের কথা বলছে। তো শ্বসনের মধ্যে কি হয় মেইনলি? এটা একটি জারণ বিজারণ প্রক্রিয়া যার মাধ্যমে এটিপি তৈরি হয়। শ্বসনে গ্লাইকোলাইসিস ধাপটি সাইটোপ্লাজমের মাতৃকায় এবং অন্যান্য ধাপগুলো সাইটোপ্লাজমে অবস্থিত মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। ঠিক আছে, এটি একটা কি অপস্থিতিমূলক বিপাক, মানে কি ধ্বংসাত্মকমূলক, একটা আগে বললো না ক্যাটাবলিজম, সেটা বুঝতে পারছো? তো এইগুলো পারবা, জীবন স্পন্দন বলা হয়ে থাকে, বুঝছো? আবার দেখো সালোক সংশ্লেষণ, এটা কি ধরনের বিভাগ বলো তো? হ্যাঁ, সালোক অ্যানাবলিজম। হ্যাঁ, প্রোটিন সংশ্লেষণ হবে, এটা অবশ্যই কি হবে? সংশ্লেষণ মানে তৈরি করা, তোমরা অবশ্যই কি হবে? অ্যানাবলিজম। তো এটা কোথায় হয় বলো তো? এই যে রাইবোজোমে হয়, সাইটোপ্লাজম অঙ্গাণু রাইবোজোমে হয়। ঠিক আছে, এটা প্রোটিন তৈরির কারখানা বলে থাকি আমরা রাইবোজোমকে। হ্যাঁ, নিউক্লিক অ্যাসিড সংশ্লেষণ, যত সংশ্লেষণ আছে সবই কি? অ্যানাবলিজম। ঠিক আছে, ওকে। লিপিড বিপাক, এটা দুই ধরনের বিভাগ বলতে লিপিড তৈরি হতে পারে, ভাঙতে পারে। এগুলো কোথায় তৈরি হয় বলো তো? যে মাইক্রোপ্রোটিয়াস এবং মাইটোকন্ড্রিয়া লিপিড বিভাগে সহায়তা করে, বুঝছো? ওকে, বিপাক বলতেই তো দুইটা জিনিস, মেটাবলিজম, ক্যাটাবলিজম হতে পারে, অ্যানাবলিজম হতে পারে। ওকে, তো এখন দেখো এখানে যে টপিকটা আছে, এখানে প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজম। তো পার্থক্য করে পারবো না? প্রোটোপ্লাজম বলতে দুইটাকে বোঝায়, নিউক্লিয়াস প্লাজম, এটা এগুলো কিন্তু তোমার পারবা, বলে দিতে হবে এটা কিছু। আচ্ছা, তো দেখো সাইটোপ্লাজমে বিরাজমান বিভিন্ন অঙ্গাণু সম্পর্কে এখন বলবো। তার আগে দেখো গত ক্লাসে যে পড়া ছিল, আমি একটু ওখানে একটু যাইতে চাই, তোমরা বুঝছো কিনা? আমরা কোষ ঝিল্লি পড়ছিলাম এর আগে না? তো কোষ ঝিল্লি দেখো ওখানে আমরা কিছু পড়ছিলাম বিষয়, এই যে একটু বুঝলাম যে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির দেখো বাইরের বিভিন্ন ধরনের আমরা কি পাই বলো তো? এখানে বিভিন্ন গঠন আছে, কোথায় গেল? আচ্ছা, মাইক্রোভিলাই, পিনোসাইটোকোস, এগুলো কোথায়? নিচে না? কোথায়? কোচিলির ওই প্যারাতে আছে, এইটার কথা বলতেছ না? যে মাইক্রোভিলাস, এই যে এখানে দেখো, এই যে এই টপিকটা দেখো, কোষ ঝিল্লির বিভিন্ন অবস্থা, বুঝছো কি এগুলা? কোষ ঝিল্লির বিভিন্ন অবস্থা বুঝছো? তুমি বুঝছো? হ্যাঁ, এটা না বুঝছো কি? এগুলা পড়ো নাই তো, বুঝলা তোমরা? তুমি বুঝছো? তুমি বুঝছো? দেখ, কোষ ঝিল্লি আমরা জানি কি? কোষ ঝিল্লি কি বলতো? আসলে প্রোটোপ্লাজম একটা কাভারিং না? প্রোটোপ্লাজম যদি আমরা মানে আমরা কি প্লাজমা মেমব্রেন তো প্রোটোপ্লাজম বলি, তারপরে মেইনলি আমরা কি বলবো? আসলে মেইনলি কি বোঝাই? প্রোটোপ্লাজম বলতে ভেতরটাই বুঝাই আর কি। তো মেইনলি দেখো তাহলে প্রোটোপ্লাজমের আবরণ না? আবরণ কি না? আচ্ছা, তা আবরণটা দেখো আসলে তাহলে এরকম হওয়ার কথা যে এটা একটা আবরণ, ভেতরের মধ্যে কি আছে বলতো? হ্যাঁ, জিনিসপাতি আছে। জিনিসপাতির মধ্যে কি আছে বলতো? আমাদের নিউক্লিয়াস আছে, আর কি আছে এখানে? নিউক্লিয়াস এবং কি আছে? সাইটোপ্লাজমে অঙ্গাণু আছে। ওকে, তো দেখো এখানে দেখো কোষ ঝিল্লির বিভিন্ন অবস্থা, অর্থাৎ কোষ ঝিল্লির মধ্যে আমরা জানি তো কোষ ঝিল্লি একদম এরকম সমান হওয়ার কথা, তাই না? কিন্তু আসলে কি হয় না, এরকম গোল হয় না, এরকম গোল হয় না। ঠিক আছে, এরকম পুরোপুরি গোল হয় না। অবস্থা ভেদে প্রয়োজনে বিভিন্ন কারণে কি হতে পারে? বিভিন্ন ধরনের অভিক্ষেপ তৈরি হতে পারে। তো এই গোলের উপরেই তো বিভিন্ন অভিক্ষেপ করবে, তাই না? তো কোনো জায়গায় আচ্ছা, কোনো জায়গায় তাহলে কি হবে? তো কোনো জায়গায় হয় এরকম যে এই যে আমাদের প্লাজমা ঝিল্লিটা আছে না, যেটা এইরকম অভিক্ষেপণের সৃষ্টি হয়, এটা এরকম আঙ্গুলের মধ্যে কি হবে? অভিক্ষেপণের সৃষ্টি হয়, বুঝছো? তো এরকম বিভিন্ন জায়গায় তৈরি হতে পারে। তো এটাকে আমরা কি বলি বলতো? মাইক্রোভিলাই, বিলাইয়ের মধ্যে। এইগুলা কি করে?
এইগুলো বিভিন্ন ধরনের বিভিন্ন কোষে থাকার মাধ্যমে এদের শোষণের কাজ করে, আয়তনটা বাড়ায়। আয়তন বাড়ে, মানে শোষণ তলের আয়তন বাড়ে। যেমন আমরা কি করি, ক্ষুদ্রান্তে বৃহদান্তের মধ্যে এগুলো পাওয়া যায়, অর্থাৎ এগুলো ক্ষুদ্রান্তে শোষণ তল বাড়ায়, ঠিক আছে। আয়তনটা বাড়ায়। হ্যাঁ, ম্যাক্রোভিলায় মাইক্রোভিলায় এরকম থাকে, এগুলো কি করে শোষণ তলটা বাড়ায় দেয়, বা এগুলা এই কোষটাকে বাইরের বিভিন্ন সাবস্টেন্স শোষণ করার জন্য কি করে, তারা শোষণ এরিয়াটা বাড়ায় দেয়। তো এগুলোকে বলে আমরা মাইক্রোভিলাই, আঙ্গুলের মধ্যে প্রক্ষেপণ তৈরি করে। ওকে, তো এটা বললাম, এটা প্রথমটা, এটা তাহলে তৈরি হয় মেনলি। এগুলো কোন কোষগুলোতে বেশি দেখা যায়? অন্ত্রের কোষগুলোতে বেশি দেখা যায়। ওকে, তো এখন পরটা কি বলতো, ডেজমোসোম। ডেজমোসোম যেটা বললা তোমরা, কথা বলছো ঠিক আছে, কথা বলছো ঠিক আছে। টোনো ফাইবিল একটা কি, এটা কি একটা তন্ত্রময় একটা ফিলামেন্ট আছে। এগুলা মেনলি দেখা যায় দুইটা কি বলতো কোষঝিল্লির মাঝে। দেখো আমরা মেনলি জানি কি বলতো, কোষঝিল্লি এরকম না, মনে করে একটা কোষের কোষঝিল্লি এটা, ঠিক আছে। মেনলি এগুলো কোথায় দেখা যায় বলতো, প্রাণী কোষে, কিন্তু প্রাণী কোষে। আচ্ছা, এটা একটা কোষঝিল্লি, আর একটা কোষঝিল্লি মনে করে এদিকে তো যাবে না, মনে করো আমি ছোট একটা নিচে এই জন্য সরল দেখাচ্ছি আর কি, বড়টা নিতে এরকম মানে গোল দেখাতে হতো, এদিকে যাইতো তাই না। তো এটা একটা, এই পাশে একটা কি আছে, কোষঝিল্লি আছে, তাদের মধ্যে তারা যুক্ত থাকে, তাই না। তার মেনলি কি থাকে, একটা কোষ আরেকটা কোষের সাথে কি থাকে, যুক্ত থাকে, তাই না। তো সেক্ষেত্রে আমরা তাহলে এটা দেখতে পারি যে আমরা ধরলাম এই যে এটা এসে আসে লাগানো একদম, তো দুইটা কোষঝিল্লি লাগানো আছে পরস্পর, না। আচ্ছা, তো জেনারেল এইভাবে থাকার কথা। তবে কিছু কিছু জায়গায় দেখা যায় যে এই যে মাঝের অংশটা কি হয় না, ভেঙে যাবে না, এই যে এইরকম যাবে, মাঝে একটা গ্যাপের সৃষ্টি হবে, এবং এই গ্যাপের মধ্যে কি হবে, টোনোফাইবিল নামক এরকম কি হবে বলতো, ফিলামেন্ট তৈরি হবে, এই যে এরকম থাকবে। এই মাঝে এরকম ফিলামেন্টগুলো আছে না, এই দেখো না ফিলামেন্ট মতো, রশ্মির মতো, এইগুলাকে বলা হয় কি বলতো, টোনোফাইবিল ফিলামেন্ট, মানে এরকম গ্যাস সৃষ্টি হয়, বুঝছো। তো এটাকে বলা হয় টোনোফাইবিল ফিলামেন্ট, বুঝতে পারছো। তাহলে এটাকে কি বলবো আমরা, এই যে এইটাকে কাঠামোটাকে কি বলবো, ডেসমোসোম। তো আশা করি বুঝতে পারছো। তো দেখো আরেকটা, ফ্যাগোসাইটিক ভেসিকল আর পিনোসাইটিক ভেসিকল। ভেসিকলটা অনেকটা কি বলতো, ভ্যাকুলের মতো, মানে গহ্বরের মতো সৃষ্টি করে। তো এগুলো আসলে কেমন, তো এখানে দেখাই আমি আবার। তো দেখো এই যে ফ্যাগোসাইটিক ভেসিকল এবং পিনোসাইটিক ভেসিকল, দুইটা জিনিস বললাম না। এর মধ্যে যেটা আছে হলো কি বলতো, ফ্যাগোসাইটিক ভেসিকল। ফ্যাগোসাইট মানে কি, ফ্যাগোসাইট বা ফ্যাগোসাইটোসিস মানে কি, অর্থাৎ কঠিন জাতীয় বস্তুকে ভক্ষণ করা, কঠিন পদার্থ থেকে। আর পিনোসাইটোসিস মানে কি, তরল জাতীয় পদার্থ থেকে ভক্ষণ করা। তো কি করে, যে কঠিন জাতীয় পদার্থকে ভক্ষণ করার জন্য এই যে আমাদের কোষ প্রাচীর আছে না, মানে কোষঝিল্লি আছে না, এটা এই যে এদিকে উঠে বাইরের দিকে কি করবে, প্রথমে ভিতরে নিবে, এই যে এইরকম একটা কি করবে, হ্যাঁ বুঝছো, এই যে এখানে কি করবে, তাহলে কোনো কঠিন পদার্থকে এখানে নিবে, নেওয়ার মাধ্যমে কি করবে, এটা ধীরে ধীরে বন্ধ করে দিয়ে ভেতরে কি করবে, এটা পাস করে দিবে, বুঝছো, এরকম করবে। হ্যাঁ, তাহলে এটা হলো কি বলতো, ফ্যাগোসাইটিক ভেসিকল। মানে যেটা আরেকটা দেখো, কিছু কিছু যেটা তরল পদার্থ নিবে, সেটা কি করে, এটা আমাদের মেনলি এরকম হয়, ঠিক আছে। তো এখানে তরল পদার্থ আসবে, তো এখানে কি করবে, এটা আবার এটা বন্ধ করে দিবে, দিয়ে কি করবে, এখানে একটা ভেসিকল পাঠিয়ে দিল, ওটা তরল বুঝতে পারছো। তো এই মিলে এইভাবে মিলে একটা কোষ কঠিন বস্তু এবং তরল বস্তু ইনটেক করে থাকে, ঠিক আছে, গ্রহণ করে থাকে। তো এটাকে কি বলা হবে তাহলে বলো তো, পিনোসাইটিক ভেসিকল, বুঝতে পারছো, ক্লিয়ার। আরো কিছু আছে, আচ্ছা ঠিক আছে, তেমন সমস্যা আছে, বুঝতে পারছো ভাই, এটা একটু বুঝে দাও তো, কোনটা কাজগুলো বুঝে দিতে হবে, এগুলা কোষঝিল্লির কাজগুলা না, কোষঝিল্লি না, মেমব্রেন প্রোটিন। মেমব্রেন প্রোটিন, উপরে বাতাস, পারা গেল, পারা গেছি। হ্যাঁ পারে আসছে। আচ্ছা, মেমব্রেন প্রোটিনের কাজগুলো এগুলো বোঝো নাই নাকি? তো মেমব্রেন প্রোটিনের কাজগুলো দেখো, মেমব্রেন প্রোটিন কয় ধরনের, 3, কি ধরনের, ইন্ট্রিগাল আর পরিফেরাল, আর একটা লিপিড সম্পর্ক। হ্যাঁ, লিপোপ্রোটিন। তবে মেইনলি আমরা কি বলি, কয়টা, দুইটা, একটা ইন্ট্রিগাল প্রোটিন, একটা হলো কি বলতো, পরিফেরাল প্রোটিন। এখন দেখো
মেইন দেখো প্রকৃতপক্ষে প্লাজমা মেমব্রেন অনেক ধরনের কাজ করে থাকে। দেখো প্রধান কাজ হলো এটা একটা প্রতিবন্ধকতা হিসাবে কাজ করে, যাতে পানিগ্রাহী অণু এবং আয়ন সহজে এপার থেকে ওপার যাওয়া আসা না করতে পারে। কারণ কি আমরা জানি, কি বলতো, আমরা জানি প্লাজমা মেমব্রেন একটা কি বলতো ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড বাইলেয়ার এটা কি বলতো সিলেক্টিভ ব্যারিয়ার, মানে কি বলতো বৈষম্য বেদ্য পর্দা। মানে বৈষম্য মানে কি, যে বৈষম্য করে কাউকে যেতে দিচ্ছে কাউকে যেতে দিচ্ছে না। কাকে যেতে দিবে? লিপিড সলুবেল সাবস্টেন্স, অর্থাৎ চর্বিতে দ্রবণীয় উপাদানগুলো। কারণ এটা লিপিড মানে কি চর্বি। অর্থাৎ আমরা একটা জিনিস জানি যে যে যেমন সে তেমন জিনিসকে দ্রবীভূত করে বা পাস করতে দিবে। এখানে পোলার দ্রাবক নন পোলার দ্রাবক পড়ছো কিনা? তো ঠিক এখানে একটা ঘটে, যেমন চর্বি যেটা এটা কি নন পোলার, তো নন পোলার সাবস্টেন্সগুলো কি করবে? যেতে দিবে, এবং পানিগুলোকে যেতে দিবে না। পানি যেহেতু বিপরীত হয়ে গেল, এই জন্য যেগুলো পানিতে দ্রবণীয় পদার্থ বা অণু এবং পানিকে যেতে দিতে চাইবে না বা দিতে দিবে না। তবে কি তারা যাবে না? দিতে হবে না, তাদের লাগবেই তো। তো সেগুলো যাওয়ার জন্য বিভিন্ন সিস্টেম আছে। তো দেখো তাহলে এটা ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে কিন্তু আমাদের প্লাজমা মেমব্রেন। দেখো এই কাজটি করে যা থাকে ফসফোলিপিড বাইলেয়ার, বুঝতে পারছো? ফসফোলিপিড মানে লিপিড, যেহেতু এই জন্য আমাদের পাঞ্জা যেতে না। অন্য সকল কাজগুলো করে থাকে মেমব্রেন, বুঝতে পারছো? তাহলে যেহেতু আমাদের এই যে বাইলেয়ারটা ফসফোলিপিড বাইলেয়ারটা প্রাচীরটা যেহেতু আমাদের পানি এবং পানিতে দ্রবণীয় মানে আমাদের বস্তুগুলা বা যাই জানা, এই জন্য এদিকে যাওয়ার জন্য আমার আলাদা পথ দরকার। তো পথ হিসেবে কাজ করে কে? এই প্রোটিনগুলা। ফসফোলিপিড বাইলেয়ার তো আমাদের কি করে? চর্বির দ্রবণীয় জিনিসগুলো যেতে দেয়, পানিতে দ্রবণীয় জিনিসগুলো যেতে দেয় না। এই জন্য এইগুলো নেওয়ার জন্য একটা পথের দরকার। পথটাকে বলো তো এই যে প্রোটিন, ওই যে ইন্টিগ্রাল প্রোটিন এই পাশ থেকে ওই পাশে একটা ব্রিজ তৈরি করছে, বুঝতো না? ইন্টিগ্রাল প্রোটিন কি করে? দুইটা আমাদের এরকম না, দেখো তো দুইটা লেয়ার একটা এবার একটা ব্রিজ তৈরি করে দিছে, তাহলে বুঝতেই পারতেছে ব্রিজে যাইতে পারবে। এরকম বিষয়টা ভেতরে একটা চ্যানেল থাকে। চ্যানেল এগুলো আসলে বড় ক্লাসে পড়া, তোমাদের অতটা ডিপলি বোঝানো যাবে না। এখানে বিভিন্ন ধরনের চ্যানেল থাকে, এর মাধ্যমে বিভিন্ন কিছু আমাদের পাস হয়। যাই হোক, যতটুকু এখানে আছে তোমাদের বলি আমি। তাহলে দেখো হরমোন, নিউরোট্রান্সমিটার, এগুলো সব ধরনের কেমিক্যাল সাবস্টেন্স, বুঝছো? কেমিক্যাল সাবস্টেন্স, হরমোন তো বোঝো। নিউরোট্রান্সমিটার কোথা থেকে নিউজ হয়? এই আমরা শিখবা, স্নায়ুতন্ত্র গিয়ে শিখবা। এগুলা মেনলি হলে কি জাংশন আছে না, নিউরাল জাংশনগুলা, সিনাপস আছে না, একজন এবং ডেন্ড্রানের মধ্যে জাংশন, এইগুলোতে মেনলি ক্ষরণ হয়ে থাকে, বুঝছো? এগুলো দেখো আমরা জানি কি একটা নিউরনের মনে করো এখানে একজন টার্মিনাল আছে, আর ডেন্ড্রান এরকম একটা জায়গা আছে, বুঝছো? দুইটা যখন যুক্ত হয় মানে একটার সাথে আরেকটা একটা গ্যাপ থাকে, এখানে এটা কি বলি? সিনাপস বলি। তো এখানে আসলে এই যে একটা সংকেত কিভাবে পাস হবে মেনলি আমরা জানি কি বলতো, বিভিন্ন ধরনের সংকেত, অনুভূতিবাহী মানে আজ্ঞাবাহী, অনুভূতিবাহী, এগুলো আর কি সংকেত প্রেরণ হয় না মস্তিষ্ক থেকে আমাদের কি সংবেদী এরিয়া থেকে মস্তিষ্ক থেকে সংবেদী এরিয়া বিভিন্ন অর্গানে যায়। তো মেনলি দেখো নিউরন পাস করতে হয় না, তো সংকেতগুলো এই দেখো এই গ্যাপটাকে পার হতে হয়। তো গ্যাপ পার হতে যেটা সাহায্য করে বিভিন্ন ধরনের নিউরো ট্রান্সমিটার, মানে নিউরনের বিভিন্ন সংবেদন ট্রান্সমিট করে। তাহলে বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এরকম, তাহলে নিউরো ট্রান্সমিটার বুঝতে পারছো। রিসেপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিস ইত্যাদির জন্য রিসেপ্টর হিসেবে কাজ করে। তাহলে কি করবে? এইগুলো রিসেপ্টর হিসেবে কাজ করে থাকে, যে এগুলো সবগুলার, বুঝতে পারছো? মানে মেনলি আবার অনেক ধরনের বিষয় আছে এখানে। দেখো বিশেষ করে বিশেষ চ্যানেল যেগুলো বললাম না, চ্যানেল থাকে। আর এগুলো তুমি বড় ক্লাসে পড়বা, সোডিয়াম পটাশিয়াম চ্যানেল, ক্যালসিয়াম চ্যানেল, ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল, হাইড্রোজেন চ্যানেল, বিভিন্ন ধরনের চ্যানেল আছে। মেডিয়েটেড এন্ডোসাইটোসিসে থাকে কোনটা? হ্যাঁ, এন্ডোসাইটোসিস ইত্যাদির জন্য বিভিন্ন মানে এন্ডোসাইটোসিস মানে বিভিন্ন ধরনের রিসেপ্টর আছে এখানে, বুঝছো? এগুলো বিভিন্ন ধরনের মনে করো প্রক্রিয়া আছে এখানে, অভ্যন্তরীণ বিভিন্ন প্রক্রিয়া আছে যেগুলো মনে করো সম্পূর্ণ অর্জন সেখানে মানে রিসেপ্টর হিসেবে কাজ করে, আগে যুক্ত হতে হবে, দেন ভেতরে ট্রান্সমিট করতে দেবে, এরকম বিষয়টা। তো এখানে রিসেপ্টর হিসেবে কাজ করে আর কি। তো বিভিন্ন চ্যানেল বলতে এখানে বিভিন্ন ধরনের চ্যানেল থাকে, যেমন হাইড্রোজেন পাম্প মানে আমাদের হাইড্রোজেন পটাশিয়াম চ্যানেল আমরা বলি, বিভিন্ন ধরনের হলো সোডিয়াম ক্যালসিয়াম চ্যানেল, এগুলো চ্যানেল থাকে। অর্থাৎ এই যে এগুলো এগুলাকে পাস করতে দেয় একটা, মানে কি হয় যে মনে করো এটা একটা কোষ প্রাচীর প্লাজমা মেমব্রেন, যেহেতু কোষ প্রাচীর মধ্যে থাকবে প্লাজমা মেমব্রেন মধ্যে, এখানে কি থাকবে? বিভিন্ন যে প্রোটিনগুলো আছে না, এর মধ্যে চ্যানেল থাকে। তো এক পাশে বলি আমরা কোষের ভিতরে পটাশিয়াম থাকে, একপাশে সোডিয়াম থাকে। তো এখানে আবার বিভিন্ন ধরনের কি আছে? ইউনিট আছে, সাব ইউনিট আছে, আলফা বিটা সাব ইউনিট থাকে। এগুলো কি হয় যখন এই যে এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় বিভিন্ন অণু আসে, তো এগুলো কনফিগারেশন চেঞ্জ হয়, একটা এই পাশে আসে একটা এই পাশে আসে। তো পরে এখান থেকে বিভিন্ন কেমিক্যাল এই পাশ থেকে ওই পাশে চলে যায় এর সাথে লেগে। তো এগুলো তোমরা বুঝবা না এখন, এগুলো বড় ক্লাসে পড়া। বড় ক্লাস বলতে কোনো ক্লাসে পড়া না, এগুলো তোমাদের না, মেডিকেলে পড়লে তখন পাইবা। তো দেখো এগুলো তাহলে বিভিন্ন চ্যানেল পাম্প
দেন বললাম হাইড্রোজেন পাম্প কথাটা বললাম না, এরকম বিভিন্ন পাম্প আছে, অর্থাৎ পাম্পের মাধ্যমে ওগুলো যেতে দেয় আর কি। ক্যারিয়ার ও ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে বিভিন্ন অণু, আয়ন, ইলেকট্রন এগুলা কি করে ট্রান্সপোর্ট করে থাকে। অর্থাৎ কি বলতো, এই যে প্রোটিনের মধ্যে মিলে এগুলো থাকে, বুঝছো? ওকে, দেখো এনজাইম হিসেবে কাজ করে। আমরা জানি প্রোটিনগুলো কি বলতো, অর্থাৎ এনজাইম এক ধরনের প্রোটিন, হরমোন এক ধরনের প্রোটিন, তো এগুলো এক ধরনের এনজাইম হিসেবে কাজ করে। সেল মেমব্রেনে অবস্থিত মেমব্রেন বাউন্ড এনজাইম, অর্থাৎ মেমব্রেন বাউন্ড এনজাইম, বুঝছো? যেমন এটিপি থেকে সাইক্লিন এএমপি সংযোজন করে, এটাও তৈরি করতে পারে। আবার দেখো টিস্যু এবং অঙ্গের কোনো গ্রুপের সাথে শক্তভাবে ধরে রাখে। টিস্যু এবং অঙ্গের কোষ গ্রুপের সাথে শক্তভাবে ধরে রাখে, অর্থাৎ কোষের সাথে কোষের সংযুক্তি রক্ষা করে। যেহেতু এটা বাইরের দিকে থাকে, কোষ ঝিল্লি না, এটা কোষে আবরণ না, বাইরের দিকে এটা কি অ্যাডহেশনেও কাজ করে। অ্যাডহেশন মানে কি সংযুক্তি, অন্য কোষের সাথে পাশাপাশি লেগে রাখতেও সহায়তা করে, এটা বলছে আর কি। কতক প্রোটিন সাইটোস্কেলেটনের সাথে সংযুক্ত হয়ে স্থির অবস্থা থাকে। মানে কি আমরা জানি কি বলতো, তোমাদের আমি বলছিলাম যে এই যে কোষ ঝিল্লিগুলো আছে, এই প্রোটিনগুলো কি করতে পারে বলতো, এই চলাচল করতে পারে, তাই না? বলছিলাম কিন্তু, কারণ এখানে হ্যাঁ চলাচল করতে পারে না, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলছিলাম। তো কি হয়, কিছু ক্ষেত্রে কি হয়, ভেতরে কি থাকে আমরা বলছিলাম কি সাইটোস্কেলেটন আছে না, মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবুল বলছিলাম কি না? তো এইগুলোর সাথে যুক্ত হয়, ফিক্স থাকে, নড়াচড়া করে না, এটা থাকতে পারে। তো অর্থাৎ ফিক্স থাকার জন্য এটা কাজ করতে পারে, এইগুলো বলছে আর কি। আর কোনো সমস্যা আছে? ওকে ওকে, আসলে বিস্তারিত পড়াতে হবে, নাহলে যে কিছু কিছু বিষয় বুঝবা না, বাদ দিলে গ্যাপই থাকবে। বেশি করে এবার এটা একটু সময় লাগবে, একটু সময় নিতে হবে। হ্যাঁ কি ওর অনেক। দেখো সাইটোপ্লাজমে বিরাজমান অঙ্গাণুসমূহ, তো দেখো বাকি অর্ধেকগুলো কিন্তু সময় লাগবে না, বুঝছো? 2-3 দিন করে এরকম সময় লাগবে, 3 দিন মধ্যে এরকম অর্ধেক আছে, 3 দিন এটা এক সময় লাগবে। সাইটোপ্লাজমে বিরাজমান অঙ্গাণুসমূহ, তো দেখো আমরা বলছিলাম যে এখানে আসলে ঝিল্লিবদ্ধ ঝিল্লিবিহীন থাকে, বিভিন্ন অঙ্গাণু থাকে, তাই না? এই যে এখানে বলছে যে এই যে সাইটোপ্লাজম অঙ্গাণু আছে, বিভিন্ন ধরনের আছে। তো দেখো এখানে প্রথমে শুরু করছি, বলো কি আমাদের কি দিয়ে শুরু করছে বলো তো? রাইবোজোম দিয়ে শুরু করছে, বলো তো এখন তোমরা বলো তো, রাইবোজোম আসলে ঝিল্লিবদ্ধ না ঝিল্লিবিহীন? ঝিল্লিবিহীন একটা অঙ্গাণু। তো মেইনলি দেখো এখানে অনেক কথা আছে, আসলে এত কিছু পড়া যাবে না, মনে রাখা যাবে না, তো আমাদের যেটা দরকার সেটা শুধু মনে রাখতে হবে। তো প্রথম কথা কি বলতো, রাইবোজোম একটা ঝিল্লিবদ্ধ ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এর কাজ কি? প্রোটিন সংশ্লেষণ করা। শোনো কি জানতে হবে, তাহলে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, ঠিক আছে? এবং এর কাজ হলো প্রোটিন সংশ্লেষণ করা। তাহলে অবস্থান কোথায় বললাম? সাইটোপ্লাজমে মুক্তভাবে থাকতে পারে, সাইটোপ্লাজমে মুক্তভাবে থাকতে পারে, মানে এককভাবে মুক্তভাবে থাকতে পারে, দলবদ্ধভাবে কলোনি আকার থাকতে পারে, আবার বিভিন্ন অঙ্গাণুর মধ্যে অবস্থান করতে পারে। যেমন সব থেকে বেশি কোন অঙ্গাণুর মধ্যে থাকে? হ্যাঁ, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এর মধ্যে দেখবা অনেক সাইটোপ্লাজম রয়েছে। আমরা যখন এই যে এন্ডোপ্লাজমিককে দুই ভাগ করে দেয়, কিন্তু একটা হলো মসৃণ আর অমসৃণ। অমসৃণ কেন বলি? কারণ ওর মধ্যে কি থাকবে? রাইবোজোম থাকে, ছোট ছোট দেখবা দানাদার থাকে, হ্যাঁ দাগ থাকে, উপরে চিত্র তোমরা দেখতে পারো। তো ওটা কি বলতো, মেনলি রাইবোজোম থাকে। তো আমরা বলি এই জন্য যে এরপরে যখন আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়বো, তখন দেখবো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যেটা অমসৃণ, তার কাজ কি? প্রোটিন সংশ্লেষণ করা। তো আমরা সেখানে কে থাকে? রাইবোজোম থাকে। তো মেনলি এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে, জানতে হবে আসলে কাজটা কি। ওকে, আর কোথায় আছে এগুলো জানতে হবে। তো দেখো, তো রাইবোজোম এগুলো বললাম আমরা, দেখে এখানে বলছে তো মেনলি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকে, এগুলো থাকে। তাহলে এগুলো দেখো মুক্তি অবস্থা থাকতে পারে, কলোনি আকার থাকতে পারে বলছে। দেখো এখানে দেখো কি বলছে, যে আমরা এখানে দাগাচ্ছি রেটিকুলার দিয়ে, দেখো আর একক দেখো 70S রাইবোজোম আদি কোষের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। 70S বলতে কি বোঝায় একটা বড় বলতেছি, একটা একক হ্যাঁ আদি কোষের একটা বৈশিষ্ট্য। অর্থাৎ রাইবোজোম যেটা বলি আমরা, ইউনিটটা বলি, মেইনলি রাইবোজোম আসলে 2টা ইউনিট নিয়ে গঠিত। কয়টা ইউনিট নিয়ে? একটা, হ্যাঁ 2টা সাব ইউনিট নিয়ে গঠিত। এই যে এখানে চিত্র দেখো, 2টা ইউনিট নিয়ে গঠিত, একটা ছোট একটা বড় থাকে। হ্যাঁ, তো এখানে দেখো এই যে আমরা 70S বলছি না, 70S মেনলি 2টা ইউনিট নিয়ে গঠিত, একটু পরে আমরা দেখতেছি। তো মেনলি কি বললাম, আদি কোষের যে রাইবোজোমটা এটা হলো 70S। ওকে, আর রাইবোজোমের
কোষ আবরণী নেই, এটা তো জানি আমরা। সাইটোপ্লাজমে একাধিক রাইবোজোম মুক্তোর মালার মতো অবস্থান করলে তাকে কি বলি আমরা? পলিরাইবোজোম বা পলিজোম। যেটা বললাম এককভাবে থাকতে পারে, আবার কি থাকতে পারে? দলবদ্ধভাবে থাকতে পারে। তখন তাদেরকে আমরা কি বলি? পলিরাইবোজোম বা পলিসোম বলে থাকি। যেমন কোলি ব্যাকটেরিয়ার কোষে এদের সংখ্যা কত বলতো? 20,000-এর মতো, এবং শুষ্ক ওজনের প্রায় কত পার্সেন্ট দেখছো? 22%। তাহলে ব্যাকটেরিয়া দেখো মানে সব ওজনই কি রাইবোজোমটাই। শুষ্ক বলতে কি বোঝাইতেছে? মানে মনে করো এখানে তরল নাই, কোনো পানি টানি নাই, পানি টানি নাই, মানে শুকিয়ে গেছে এরকম, পানি বাদ দিয়ে চলে বের করে নিচ্ছি। মানে প্রাণীর দেহে আসার আগে। হ্যাঁ, না না, ইগুলো ব্যাকটেরিয়ার সাথে তো এরকম না, ওটা তো ভাইরাসের বিষয়, ওটা ভাইরাসের ক্ষেত্রে। তো আদি কোষ ও প্রোহিত কোষে উভয় প্রকার কোষে রাইবোজোমের উপস্থিতি থাকার কারণে রাইবোজোমকে কি বলা হয়? সার্বজনীন। তাহলে একটা মাত্র অঙ্গাণু যেটা আদি কোষেও থাকে, প্রকৃত কোষেও থাকে, অর্থাৎ সকল ধরনের কোষেই থাকে, বুঝছো? সেটা হলে কি বলতো? এটা পরীক্ষায় আসে যে নিচে কোন অঙ্গাণুকে সার্বজনীন অঙ্গাণু বলা হয়ে থাকে। অ্যান্সার কি হবে? রাইবোজোম। এই যে মেইন কথাগুলো, বেসিক কথাগুলো মনে রাখতে হবে, আর কিছু থাকবে না থাকবে, বুঝছো? ওকে। কোন বিজ্ঞান আবিষ্কার করলো বা না করলো এটা কি ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট না, মনেও থাকবে না, ঠিক আছে? তো দেখো বিজ্ঞানের নামগুলো মুখস্থ করা লাগবে না, কিছু কিছু আছে ইম্পর্টেন্ট, ওগুলো বলে দিব না, ঠিক আছে? হ্যাঁ, মাইক্রোজোম কি দেয়? বহুভাষাতে মাইক্রোজোম দেয়। হ্যাঁ, অনেক বিজ্ঞানের নাম। দেখো এই যে রাইবোজোম মিলে নামকরণ কি করে এটা একটু বলতে পারো? জর্জ প্যালেট রাইবোজোম আবিষ্কার করেন এবং নামকরণ করেন, বুঝতে পারছো? এটা একটু দেখতে পারো। তো এগুলো আবিষ্কার করতে হবে না। পরে এখানে দেখো কোথায় থাকে? ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিওপ্লাজমে রাইবোনিউক্লিয় প্রোটিন কণা নামক ক্ষুদ্রাকার রাইবোজোম আবিষ্কৃত হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, দেখা নাই? ফোনটা আবার একটু দেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আবার একটু ওয়েট করেন, আমি ক্লাস নিয়েছি তো, পরে কথা বলি। আপনি বসে থাকেন, আমি বাইরে আছি তো, আপনি কি করেন? বসে থাকেন, একটু বসে থাকেন, দেখি আমি একটু করে ফোন দিব না আপনাকে, ঠিক আছে? এর মধ্যে দেখালেন, আর আমি ফোন দিই আপনাকে, ঠিক আছে? দেখো, তাহলে দেখো যে এটাই বললাম যে ক্লোরোপ্লাস্টে থাকতে পারে, মাইটোকন্ড্রিয়া থাকতে পারে এবং নিউক্লিওপ্লাজমেও থাকতে পারে। তাহলে কোথায় থাকতে পারে? ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিওপ্লাজমে কি হিসেবে থাকে? রাইবোনিউক্লিয় কণা নামক ক্ষুদ্রাকার রাইবোজোমও আবিষ্কৃত হয়েছে বা থাকে, বুঝতে পারো? তাহলে এটা দেখলাম যে তাহলে ক্লোরোপ্লাস্টও থাকতে পারে, মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, নিউক্লিওপ্লাজম মানে কি? নিউক্লিয়াসের মধ্যে যেটা প্রোটোপ্লাজমের সদৃশ যেগুলো আছে, মানে সাইটোসোল সদৃশ যেগুলো থাকে, ওগুলোকে বলা হয় নিউক্লিওপ্লাজম। তো এখানেও এক ধরনের ক্ষুদ্রাকার রাইবোজোম থাকে, কি হিসাবে বলো তো? রাইবোনিউক্লিয় প্রোটিন কণার উপরে থাকে। ওকে, এগুলো মনে রাখতে হবে। তো মেইনলি কই থাকে বলো তো? সাইটোসোলে থাকে এবং কই থাকে? এন্ডোপ্লাজম রেটিকুলামে থাকে মেইনলি। তো দেখো পরে কি বলছে এখানে? সাইটোপ্লাজমে এককভাবে অবস্থানকারী রাইবোজোমকে আমরা কি বলি? মনোসোম বলি, যেগুলো এককভাবে থাকবে, করণীকরণ করবে না। আর যেটা কলোনি আকার থাকবে পলিসোম বলবো আমরা। ওকে, তো এমআরএন এর উপর দেখো, এমআরএন এর উপর সারিবদ্ধভাবে থাকা রাইবোজোমকে কি বলি আমরা? পলিরাইবোজোম বা পলিসোম। আমরা একটু দেখলাম যেগুলো সারিবদ্ধ থাকে তাকে কি বলি? পলিসোম। তো এমআরএনএ বলতে কি বোঝায়? সংখ্যাটা বোঝাচ্ছে না, মেসেঞ্জার আরএনএ। এটা আমরা পরে পড়বো যখন আরএনএ আসবে। আরএনএ ট্রান্সফার আরএনএ, মেসেঞ্জার আরএনএ, বিভিন্ন ধরনের আরএনএ আছে, বুঝছো? হ্যাঁ, ট্রান্সফার বিভিন্ন ধরনের আরএনএ আছে, ওগুলো আমরা পরে পড়বো, বুঝছো? দেখো সাইটোপ্লাজমে অবস্থানকারী রাইবোজোমকে আমরা কি বলি? সাইটোরাইবোজোম বলি। এবার মাইটোকন্ড্রিয়াতে অবস্থানকারী কি বলবো আমরা? মাইটোরাইবোজোম বলবো। এটা তো দেখে বোঝা যায়, নাম দেখে। প্রকারভেদ যদি বলি, দেখো আকার এবং সেডিমেন্টেশন সহ, আকার ও সেডিমেন্টেশন সহক হিসাবে রাইবোজোম মূলত কত প্রকারের? দুই প্রকার। একটা হলো 70S, একটা হলো 80S। এই দুই প্রকারের হয়ে থাকে। তো হ্যাঁ,
সেডিমেন্টেশন বলতে এটা হলো ওই যে অধঃক্ষেপণ, এটা বলবো আমরা সেন্ট্রিফিউগাল মেশিনের মাধ্যমে করে থাকি বিভিন্ন কিছু আর কি, ওই যে ঘুরানোর মাধ্যমে, এভাবে দেখছো কি না? হ্যাঁ, অনেক 3000 বার মিনিট এরকম করে একটা যন্ত্র, একটু পরে দিতে পারবো, এখানে দেওয়া আছে। তো এটা আর কি 70S রাইবোজোম কই থাকে মেইনলি বলতো? আদি কোষে থাকে, এবং 80S করে থাকবে প্রকৃত কোষে থাকবে। দেখো এটা ওজনটা দেওয়া আছে, 70S এর ওজনটা আসলে মেইনলি কত আমরা বলে থাকি, 80S কত একটু দেখতে পারো। 70S যেটা রাইবোজোম, এটা দুইটা ইউনিটে ভাগ আছে, একটা হলো 50S, একটা হলো 30S, দুইটা 70 ভাগ আছে। আর যেটা 80S এটা দেখো 60 এবং 70। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া যে 80S কে দুই ভাগে ভাগ করলাম, মানে 70S কে ভাগ করলাম 50 এবং 50 তো কত 80 হয়ে গেল না? 80 হয়ে গেল না? তো এখানে আবার 70 হয়ে গেল, কম হয়ে গেল না? হ্যাঁ, এটা একটু এরকমই মনে রাখবা যে দুটো তখন সংযুক্ত হবে। ধরবো মনে করো কিছু এখানে 10% কমিশন দেয় ইয়ের কাছে আর কি, দেশ নেতার কাছে, বুঝছো? না দেশ নেতা হ্যাঁ। আর হাসিনা কেমনে দেশ নেতাকে? হাসিনা কারণ দেশ নেতাকে জানো না, এটা কথা। 10% তার কাছে যায়, এখানে 10% তার কাছে চলে গেছে। হ্যাঁ, তো এখানে দেখো আবার 20% নিয়ে ফেলেছে, বুঝছো? প্রকৃতি কোষ মানে এখন তো মনে করো সরকারের দলীয়, মানে এখন তো মনে হয় যে ওরাই ক্ষমতায়, তাই না? তো আগে আদি অবস্থায় 10% নিত, বর্তমানে এখন ক্ষমতা আছে তো এখন 10% বাড়ায় নিয়েছে 20%। তো দেখো এটা মনে রাখবা। তো দেখো মেইনলি এটা কি বলতো? প্রোটিন সংশ্লেষণ করে থাকে আমরা জানি, আদি কোষে 50S এবং 70 একত্র হয়ে 70S গঠন করে, মানে প্রোটিন সংশ্লেষণের সময়। এমনিতে জেনারেল অবস্থায় কি মনে করবো যে আলাদাভাবে থাকে, কিন্তু যখন প্রোটিন সংশ্লেষণ হবে তখন কি করবে? দুটো একত্র হয়। মনে করো এখানে এপাশে একটা সাবইউনিট আছে, এই পাশে একটা সাবইউনিট আছে, এটা কি করবে? এই নিচে আরেকটা সাবইউনিটের সাথে কি হবে? যুক্ত হবে। আর মাঝে কি হবে? এই যে একটা আমাদের এখানে কি হবে? রাইবোজোমটা, ফুল রাইবোজোম এখানে যাবে, ঠিক আছে? মেসেঞ্জার আরএনএ এখানে যাবে, রাইবোজোম যাবে। এখানে আবার বিভিন্ন ধরনের আমাদের আরএনএ গুলো এসে যুক্ত হবে। আচ্ছা, আমাদের কি তৈরি করবে বলো তো? প্রোটিন তৈরি করবে। এগুলো আমরা পরে শিখবো, বুঝছো? ট্রান্সক্রিপশন পরীক্ষা আছে তো, মানে ট্রান্সলেশন পরীক্ষা। ট্রান্সলেশন মানে কি? এমআরএনএ থেকে প্রোটিন তৈরি পরীক্ষা, তাই না? এমআরএনএ থেকে প্রোটিন তৈরি পরীক্ষা শিখবা পরে। তো এগুলো দেখো, এগুলো পড়ে নিবা। এই যে এসটা বললো না, এটা হলো ভেদবার্গ ইউনিট। কি বলো তো? ভেদবার্গ ইউনিট। এই যে মিলি দেখো এখানে কি বলছে, এই যে দেখো যে কোনো বস্তুকে সেন্ট্রিফিউজ করলে তলায় তার অধঃক্ষেপণ জমা হয়। সেন্ট্রিফিউজ করা কালে বিভিন্ন ভরসম্পন্ন বস্তুর অধঃক্ষেপণের হারকে কি বলা হয়? এস দ্বারা বোঝানো হয়। তো এখানে এটা ভেদবার্গ একক আমরা বলে থাকি। তো এটা মনে রাখবো আর কি, এটা ইএস ইউনিটে বা ইএসকে প্রকাশ করা হয়ে থাকে, বিস্তারিত জানতে হবে না। তো এখন দেখো রাইবোজোম প্রধানত বহু প্রকার প্রোটিন এবং আরএনএ দিয়ে তৈরি, এটা মনে রাখতে হবে। রাইবোজোম কি দিয়ে তৈরি বলো তো? হ্যাঁ, রেশিও কত? 1:1 রেশিও কত? নাই তোমাদের বই মনে হয় রেশিও আছে, নিচে আছে। প্রোটিন এবং আরএনএ দ্বারা তৈরি। কি আরএনএ? আরএনএ, রাইবোজোমাল আরএনএ। কি এটা কি বলি আমরা? হ্যাঁ, আরএনএ মানে রাইবোজোমাল আরএনএ। বিভিন্ন ধরনের আরএনএ আছে বললাম না? হ্যাঁ, আরএনএ আছে। হ্যাঁ, এর আগে কিন্তু নাম এমআরএনএ দেখলাম। দেখো তাহলে এগুলা, তাহলে রাইবোজোম মেনে তৈরি হয় কি দিয়ে? প্রোটিন দ্বারা এবং আরএনএ দ্বারা। মনে রাখবো রাইবোজোমের বহু প্রোটিন মূলত এনজাইম, বুঝতে পারছো? প্রোটিনগুলো মূলত কি বলো তো? এনজাইম। দেখো প্রদত্ত গঠন অনুসারে ছোট উপ এককটিকে মস্তক, পাতদেশ এবং মঞ্চ তিনটে অংশে ভাগ করে। দুইটি ইউনিট আছে না, বললাম না? একটু দেখলাম ছোটটিকে তিনটে অংশে ভাগ করে আমরা, মস্তক, পাতদেশ, মঞ্চ। এবং বড়টিকে কি বলি আমরা? চূড়া, বিন্দু, কিন্তু পোস্ট। খালি এগুলা নাম জানলে হবে, আর কিছু জানতে হবে না এগুলা, বুঝতে পারছো? এটাও একটা পার্সেন্ট হয়ে গেছে, দেখো তো বুঝতে পারছো? তো এখানে দেখো রাইবোজোমে কি ঘটে? মেইনলি ট্রান্সলেশন প্রক্রিয়া ঘটে। কি ঘটে? একটু পরে বুঝবো। ট্রান্সলেশন মানে কি? এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া। আমাদের প্রোটিন তৈরি কোথায় হয়? রাইবোজোমে হয়ে থাকে। তো এটা ট্রান্সলেশন মেইনলি এখানে হয়ে থাকে। পরে দেখো এখানে কি বলছে? রাইবোজোম এমআরএনএ কি করে বলো তো? এমআরএনএ এর নির্দেশনা অনুযায়ী ট্রান্সফার আরএনএ এর সহায়তা কি করে? প্রোটিন তৈরি করে, বুঝতে পারছো? এমআরএনএ নির্দেশনা ট্রান্সফার আরএনএ প্রোটিন তৈরি করে। ওকে, মেইনলি কি করে ট্রান্সফার আরএনএটা কি করে বলো তো? টিআরই আমাদের অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে, বিভিন্ন ধরনের কি আসে? অ্যামিনো অ্যাসিড নিয়ে এসে এখানে পরস্পর যুক্ত করে। আমরা জানি অ্যামিনো অ্যাসিডের পলিমার কি বলো তো? প্রোটিন। প্রোটিন তৈরি করে। একটু আমরা শিখবো এগুলো পরে। তো এখন দেখো
রাইবোজোমে 4টি স্থান লক্ষ্য করা যায়, শুধু নামটা মনে রাখো এখানে, পরে আমরা জানবো। অ্যামিনো অ্যাসিড বা এ স্থান, একটা হলো পি স্থান, আরেকটা হলো কি বলতো নির্গমন বি স্থান, আরেকটা হলো কি mRNA সংযুক্তি স্থান। এগুলো একটু পড়বো, আগে বেশি জানতে হবে না। দেখো রাইবোজোমের প্রধান উপাদান হলো প্রোটিন এবং RNA অনুপাতটা কত মনে রাখতে হবে, 1:1। যেগুলো একটু দেখে রাখবা, এগুলো পড়বা, এগুলো বেশি কিছু না। দ্য নিচের লাইনটা দেখো, যে এখানে কি থাকে বলতো, 2 থেকে 3 ধরনের RNase এনজাইম এবং অল্প পরিমাণে ধাতব-আয়ন যেমন এগুলা এবং থাকে আর কি, সেখানে আর কিছু জানতে হবে না। এখন তো রাইবোজোমের মেইন কাজটা কি, রাইবোজোমের মেইন কাজটা হলো কি বলতো, প্রোটিন সংশ্লেষণ করা, এটাই মেইন। তাই রাইবোজোমকে কি বলা হয়, কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়ে থাকে। তো এগুলো বেশি লাগবে না, একটু রিডিং দিবেন। শেষ দিকে দেখো, গ্লুকোজের ফসফোরাইলেশন এবং স্নেহজাতীয় পদার্থের বিপাক রাইবোজোমে সংঘটিত হয়। ফসফোরাইলেশন বলতে কি বোঝায়, মানে ফসফেট যোগ হওয়া। ফসফেট যোগ হয়, গ্লুকোজের ফসফেট যোগ হয় এখানে। দেখো এবার mRNA কি বলে, mRNA কে নিউক্লিয়াস এনজাইম ও নতুন পলিপেপটাইড চেনকে প্রোটিওলাইটিক এনজাইমের যে কোনো ক্ষতিকারক ক্রিয়া থেকে সুরক্ষা করে। কে বলো তো, হ্যাঁ, নিউক্লিয়াস এনজাইম এবং নতুন পলিপেপটাইড চেনকে প্রোটিওলাইটিক এনজাইম থেকে কি করবে, যে কোনো ক্ষতিকারক। প্রোটিওলাইটিক মানে কি বুঝো, কোথায় যেন দেখলাম, প্রোটিওলাইটিক মানে যেটা প্রোটিনকে ভাঙে, ঠিক আছে, হ্যাঁ এগুলোকে ভাঙে। তো বুঝতে পারছো সমস্যা আছে? তো এখানে তোমাদের কি জানতে হবে তাহলে, আবার বলি, রাইবোজোম কি? হ্যাঁ, রাইবোজোম কি, এটা কি ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এটার কাজ কি, ঠিক আছে, কাজ কি বললাম, এটা কোথায় থাকে, সাইটোপ্লাজমে থাকে এবং কই থাকে, এন্ডোপ্লাজম রেটিকুলাম থাকে, মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, মাইটোকন্ড্রিয়া থাকলে হ্যাঁ থাকতে পারে, এবং ক্লোরোপ্লাস্টও থাকতে পারে বললাম। তারপরে কি দেখলাম, সাইটোপ্লাজম আসলে মানে রাইবোজোম আসলে কি দ্বারা তৈরি, প্রোটিন এবং RNA দ্বারা তৈরি, অনুপাত কত, 1:1। তারপরে আমরা কি দেখলাম, সাইটোপ্লাজমের মানে রাইবোজোম প্রকারভেদ, আদি কোষে এক ধরনের, প্রকৃত ওইটা এক ধরনের। আদি কোষে কত ইউনিট, 70S, আর এটা কি বলতো 80S। এখানে কত 50 আর 30, এখানে হলো 60 এবং 40। ওখানে 10% না, এখানে 20% না, এটা মনে রাখবো। তো আর কিছু মনে রাখতে হবে না, আর কিছু মনে রাখতে হবে না। ইউনিটগুলো যে কি কি ভাগ আছে 4টা, এগুলো এখন লাগবে না, পরে আমরা জানবো। তো এখানে আর কি জানলাম বলতো, কাজটা জানতে হবে, কাজটা দিয়ে দিলাম, প্রোটিন সংশ্লেষণ আমরা জানি, বুঝতে পারছো? এইগুলাই, আর কিছু লাগবে না, এগুলো যদি বলতে পারো ওকে না, বেসিক কথা। কারণ এত বড় চ্যাপ্টারে তুমি সব মনে রাখতে পারবে না, শুধু এত বড় চ্যাপ্টার তো একটা চ্যাপ্টার, তুমি পুরো বই যখন পড়বা এমনকি এইগুলাই থাকবে না, যেগুলো বললাম এইগুলাই থাকবে না, আর সব তো বিলাসিতা। তারপরটা দেখো কি বলো তো, দেখছো একটু পরে যে সময় শেষ, এটা পরে দিই নাকি, দুইটা পরে দিই। নিউক্লিয়াসটা বুঝতে তো টাইম লাগবে। ওখানে তো অনেক পরীক্ষা আছে, ওটা বুঝাইতে হবে অনেক ভালো করে। দেখো এই দিকের গুলো যদি দেখো, সাইটোপ্লাজম অঙ্গাণু পরের দিন শেষ দেওয়ার চেষ্টা করতে হবে। হাতে বেশি কিছু না। সাইটোপ্লাজম অঙ্গাণুগুলো দেখো, গোলজি বডি কি বলতো, গোলজি বা বডি বলতে পারো, মানে বলে গোলজি বডি যেটাই বলো, হ্যাঁ গোলজি বডি বা গোলগি বডি, এটা এক ধরনের সাইটোপ্লাজম অঙ্গাণু, ঠিক আছে, ওকে। এটা আবিষ্কার করে কি বলতো, বিজ্ঞানী ক্যামিলো গোলগি। এত সালে প্রথম পেঁচা এবং বিড়ালের স্নায়ুকোষ এটি দেখতে পান, তার নাম অনুসারে নাম রাখা হয়েছে কি, গোলগি বা গোলজি বডি, ওকে। হ্যাঁ, পরে কি বলতো, বিজ্ঞানী ডাল্টন এবং ফেলিক্স এত সালে বস্তু ইলেকট্রন ইলেকট্রন আণুবীক্ষণিক যন্ত্র সম্পর্কে, মানে এটা দেখার মাধ্যমে এটা আণুবীক্ষণিক গঠন সম্পর্কে ধারণা দেন আর কি। কি বলছে বলতো, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলজি বডি সৃষ্টি হয়, এটা বলে, ঠিক আছে। এটা কোথা থেকে তৈরি হয় বলতো, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়। এদেরকে কি বলা হয়, ডেকটায়োসোম এবং ইডিওসোম এবং লাইপোকন্ড্রিয়া নামেও পরিচিত। তাহলে এই নামগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। নিচের কোনটি গোলগি বডির অপর নাম নয়, 3টে আছে না, আর একটা ভুল দিয়ে দিবে, বুঝছো? তাহলে কি ডেকটায়োসোম, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া, মনে রাখতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসার মতো পরীক্ষা, তাই না? ওকে, এখন দেখো আমাদের আগে গঠনটা দেখি, কি দেখবো বলো তো, গঠনটা এই যে পিছু, এই দেখো সাইডের দিকে, ঠিক আছে, এটা হলো গঠন, বুঝতে পারছো? তো এটা দেখো, এই যে মনে করো যে বিভিন্ন ধরনের, দেখো এই যে এরকম আমরা এটা ক্যাপিটাল মধ্যে দেখতেছি, বুঝছো? কি দেখতেছি,
এরকম আমরা একটা টেলিফোনের মতো দেখা যায়। ইয়ের মধ্যে না পেয়ালার মতো দেখতেছি, এটা আসলে এরকম দেখাচ্ছে, মানে এরকম একটা কন্টেইনার মতো দেখাচ্ছে। হ্যাঁ 3D হ্যাঁ কন্টেইনার মতো দেখা যাচ্ছে। এদেরকে কি বলবো আমরা বলো তো? হ্যাঁ কন্টেইনার মেইনলি এখানে এরকম থাকে, এই যে পিছন দিকে এরকম বলতে পারো, ঠিক আছে? সবগুলো এরকম গেল, এরকম থাকলো নিচের দিকে এরকম কন্টেইনার, এই যেরকম দেখছো পেয়ালার মতো না, এরকম এইরকম। এখন তো বুঝতে পারছো পেয়ালার মতো দেখা যাচ্ছে না? তো মেইনলি কি করবে কন্টেইনার মতো হতে পারে। তো এখানে বিভিন্ন ধরনের মনে করো ই থাকবে আর কি, ওকে। তো এই যে এগুলাকে কি বলা হয়? সিস্টানি বলা হয়। কি বলা হয়? সিস্টানি বলা হয়ে থাকে। তবে এগুলো আবার তিন ভাগ করা হয়ে থাকে, বুঝছো? যেটা ভেতরের দিকে থাকবে, দেখো এই যে সিস্টানিগুলো আছে না, এগুলো যেগুলো সিস্টানিগুলো ভেতরের দিকে থাকবে তাদেরকে আমরা কি বলবো? সিস্টার্না। কি বলবো? হ্যাঁ উপরের দিকে সিস্টার্না। এবং যেগুলো মাঝে থাকবে তারা কি বলবো আমরা? মিডিয়াল সিস্টার্নি বা সিস্টার্না। এবং যেগুলো নিচের দিকে থাকবে ওদেরকে কি বলবো? ট্রান্সিস্টার্না। বুঝতে পারছো? তাহলে দেখলাম আমরা যেগুলো কি থাকবে উপরের দিকে তাদের কি বলবো? তারপর এটা হলো মিডিয়াল, এটা হলো ট্রান্স। ওকে এখন দেখো এখানে বিভিন্ন ধরনের গহ্বরের মধ্যে থাকবে। কি থাকবে? গহ্বর। কিছু থাকবে ছোট, কিছু থাকবে হলো বড়। মেনলি যেগুলো বড় এগুলো আমরা ভ্যাকুয়াল বলে থাকি। কি বলা হবে? হ্যাঁ এই দেখো ভ্যাকুয়াল বলে থাকি। মানে মেনলি এগুলো সবই হলো বেসিক্যালি, তবে যেটা বড় আছে ভ্যাকুয়াল বলতে। আর কিছু আছে বলতো এখানে বড় থাকে ভ্যাকুয়াল, আর কিছু কি বলে আমরা বলতো ভেসিকল বলে থাকি। ঠিক আছে এখানে ভ্যাকুয়ালও থাকে, ঠিক আছে এই সাইডে থাকে, ঠিক আছে। আর এগুলো কি ভেসিকল থাকে, ঠিক আছে। দুই ধরনের জিনিস থাকে, ভ্যাকুয়াল এবং ভেসিকল, ঠিক আছে। তো আমার মতে এই বিষয়টা অন্যরকম। মানে এখানে কি থাকবে বলতো? এই যে মাঝে মাঝে কি থাকবে? এগুলো ভ্যাকুয়াল থাকবে, মানে গহ্বর থাকবে, ঠিক আছে। গহ্বর থাকবে এখানে, এই যে দিছিলাম না আমি ছোট ছোট বই জানি, এরকম থাকবে আমার মতে ধারণা, আমার ধারণা বলতেছে আমি। থাকবে এই যে ভেসিকলগুলো আছে না, এই দেখো আসলে ভেসিকলগুলো কোথায় তৈরি হয়? এই যে মেইনলি আমাদের কি আছে? এন্টিকুলাম রেটিকুলাম আছে না, মসৃণটা আছে না, দেখো দুইটা আছে, মসৃণ এবং অমসৃণ। মসৃণ অংশ আছে না, মেইনলি মসৃণ অংশে ওই যে আমরা দেখছিলাম পিনোসাইটিক ফোস্কা, ফ্যাগোসাইটিক ফোস্কা তৈরি করছিলাম না? তো এখানে এইরকম দেখো পিনোসাইটিক ফোস্কার মতো তৈরি হবে। এই দেখো না, এখান থেকে এরকম তৈরি হলো। এখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট করবে, বিভিন্ন উপাদান মনে করো, ঠিক আছে। কন্টেন্ট করে দেখো এই যে একটা কি করলো ভেসিকল তৈরি করলো, এটা কি বলি আমরা? গোলাকৃতি কন্টেইনার। এটা কি বলি বলো তো? আমরা ভেসিকল বলে থাকি। এই ইয়াটা তো বাইরের দিকে, হ্যাঁ তো ইয়া হ্যাঁ হ্যাঁ এটা ভেসিকল তৈরি করবে, এটা থেকে কেটে আসবে আর কি, বুঝছো? মানে এটা বলছে ভেতরে যেহেতু মনে করো এটা আগেন কি আসবে বাইরের দিকে ছেড়ে আসবে, এটুকু কি করবে ভিতরে এরকম ভাবে ক্যাভিটি তৈরি করে এটা নিয়ে ভেতরে ছেড়ে দিবে। বুঝতে পারছো? ছেড়ে দিয়ে মনে করো আমার মতে যেটা আমি বলতেছি, এই যে এখানে আমি কি বললাম ভেতরে গহ্বর আছে না, এর ভেতরে কি থাকে? এই যে আমাদের কন্টেইনারগুলো আছে না, ভেতরে কি থাকবে? গহ্বর আছে। এরকম মনে করো কন্টেইনার ভেতরে কি আছে? গহ্বর। তো এই গহ্বরের ভিতরে কি করবে? এগুলো পাস করবে, গহ্বরের ভিতর দিয়ে ফাঁকা জায়গাতে এগুলো ঢুকবে, ঢুকে বরাবর দিয়ে এগুলো নিচ দিয়ে পড়ে আসবে, নিচ দিকে পড়বে। মানে এর ভিতর দিয়ে দেখো এটা কি বলছিলাম চিত্রটা আবার একটু দেখো। আমি এটা কিন্তু একটা কন্টেইনার মধ্যে আর্ট করছিলাম, কেমন যে পিছন থেকে আমি এইভাবে দিছিলাম, তাহলে এগুলো উপর থেকে নিচ দিকে এভাবে আসছে, ঠিক আছে। তাহলে একটা পর নিচ থেকে উপর থেকে নিচ দিকে পড়তেছে, বুঝতে পারছো? বুঝতে পারছো? হ্যাঁ এগুলো কিন্তু আসলে কি উপর দিকে আছে কিন্তু, তাহলে এই নিচ দিকে কি করবে? এইগুলা একটা থেকে একটা নিচ দিকে দিকে পাস করবে ভিতর দিয়ে, বুঝছো? পাস করে এসে কি এটা বলতে প্লাজমা মেমব্রেন, বাইরের লেয়ার, কোষের লেয়ার আছে না, প্লাজমা মেমব্রেন আছে না, বাইরের লেয়ার এসে ফিউজ হবে, যুক্ত হলো, বুঝছো? তাহলে এইটা দেখো দেখাচ্ছে এখানে দেখো, তাহলে এইটা দেখো এখানে আসলো, এই সাইড দিয়ে আসলো, মনে করে যে আসছে, আসলো, এই যে এখানে আসলো, বুঝছো? তাহলে এটা কি করলো? এই সাইড থেকে আসছে সেকেন্ডারি, দেখো। তো এইগুলো এই যে এখান দিয়ে আসলো ট্রানজিট ভেসিকল, যেটা ট্রানজিট মানে কি মানে ট্রান্সফার হবে এদিকে আর কি। তাহলে এগুলো আসে কি হবে এখানে, এই যে প্লাজমা মেমব্রেনে আসে কি হবে এখানে এসে যুক্ত হলো, যুক্ত কি করবে? বাইরের দিকে জিনিসটাকে বাইরে করে দেবে, বুঝতে পারছো? বিভিন্ন ধরনের উপাদান, এটা তো গহ্বর দিয়ে দেয়, শোনো, তাই না? হ্যাঁ তাহলে সাইড দিয়ে আসতে পারে, কবর দিয়ে আসতে পারে। তা বিভিন্ন ধরনের উপাদান বিদ্যমান হতে পারে, বিভিন্ন ধরনের উপাদান হতে পারে, রাসায়নিক উপাদান, কেমিক্যাল উপাদান হতে পারে, যেগুলো বাইরের উপর বের করে দিল। তাহলে দেখো এখানে ট্রান্সমিটার একটা কি করলো, কাজ করলো, বা পরিবহনের একটা কাজ করলো, সে একটা পথ দিল, দেখাই দিল, বুঝতে পারছো? তো মেইনলি এগুলো কাজ, এগুলো হয়তো এত সুন্দর করে বলা নাই, তা আমি যে বললাম কথাগুলো বুঝতে পারছো কিনা? আচ্ছা আচ্ছা বুঝতে ভালো হলো। এবং কোনটায় কি বলা একটু এগুলো একটু মনে রাখবা। তো এখন দেখো কি বলছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 6 নম্বর আসে এবং এমসিকিউ আসতে পারে। গোলজি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়, কেন বলা হয়? গোলজি বডিকে কোষের ট্রাফিক পুলিশ কেন বলা হয়? কারণ এই যে গোলজি বডি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বিভিন্ন ধরনের
রাসায়নিক পদার্থ, ভিটামিন, ফ্যাটি অ্যাসিড বিভিন্ন কিছু কি করে বাইরে পরিবহনে সাহায্য করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কেন্দ্রীয় অংশ থেকে প্লাজমা মেমব্রেনের দিকে পাস করতে সহায়তা করে। এই জন্য একে কি বলা হয়? ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশ বলা হয়। মানে রাস্তা দিচ্ছে, নিয়ন্ত্রণ করতেছে, এর জন্য ট্রাফিক পুলিশ বলা হয়ে থাকে। তো বাকিগুলো ইজি জিনিস, সহজ, এগুলো কি বল দিতে হবে? আমি এগুলো বলেইছি কিন্তু ভেতরগুলো, ঠিক আছে? তো এগুলো তোমরা একটু দেখে নিবা। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র থলির মতো বস্তু কি বলা হয়? ভেজিকল বলা হয়। থলি হতে কন্টেনার, এগুলো বুঝছো? তো আমি তোমাদের একটা দেখাবো, অ্যানিমেশন দেখাবো, একটু করে দেখাই, দাঁড়াও, তাহলে বুঝতে পারবে বিষয়টা আরো। উদ্ভিদ কোষে গোলজি বডির প্রধান কাজ হলো গ্লাইকোপ্রোটিনে অলিগোস্যাকারাইডের পার্শ্ব শৃঙ্খল সংযুক্ত করা এবং জটিল পলিস্যাকারাইড সংশ্লেষণে অনুসরণ করা। পলিস্যাকারাইড কি, গ্লাইকোপ্রোটিন কি, এগুলো তোমরা এখন ভালো করে জানো না। অলিগোস্যাকারাইড কি জানো না এগুলো, ঠিক আছে? তো এগুলো আমরা এই যে গুণগত রসায়ন, সরি কি কোষ রসায়ন, রসায়ন চলে গেছি, কোষ রসায়ন অর্ধেক গিয়ে শিখবো আর কি, যে অলিগোস্যাকারাইড কি, এগুলো এখন বাদ দিই, ঠিক আছে? তো দেখো এখানে রাসায়নিক গঠনগুলো আসলে কি কিগুলো দেওয়া আছে, এগুলোকে দেখে নিবা। যেখানে মেনলি কি বলো তো 60% প্রোটিন, 40% ফসফোলিপিড থাকে। এছাড়া এতে ফ্যাটি অ্যাসিড, ভিটামিন কে, ক্যারোটিনয়েড এগুলো থাকে, বুঝতে পারছো? ওকে, বিভিন্ন এনজাইম দ্বারা এদের থলিগুলো কি থাকে? পূর্ণ থাকে, এগুলো মনে রাখতে হবে। এবং এনজাইমগুলো কি? এডিপিএস, এটিপিএস, সিটিপিএস, টিটিপিএস, এনএডিপিএস, সাইটোপ্লাজম এগুলো, এবং গ্লুকোজ 6 ফসফেটেস এগুলো থাকে, এগুলো মনে রাখবে একটু। দেখো মসৃণ, সম্ভবত মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এদের উৎপত্তি লাভ হয়। দেখো প্রকারভেদ কি বললাম? একটা হলো সিস্টেমি বা চ্যাপ্টার চলি, একটা ভেসিকল বা ছোট গহ্বর, একটা কি ভ্যাকুল বা বড় গহ্বর, যেটা বললাম ভ্যাকুল বলছিলাম না, বড় গহ্বরের মতো কিছু থাকবে সাইডে, কিন্তু এখানে দেওয়া নেই তোমার চিত্রে, ঠিক আছে? ওকে, গোলজি বডির কাজগুলো বলছে মেনলি কি? দেখো লাইসোজোম ও বিভিন্ন ভিটামিন তৈরি করা। তো লাইসোজোম মেনলি কোথায় তৈরি হবে? গোলজি বডি থেকে। একটু পরে যখন আমার লাইসোজোম আছে তখন জানবো। লাইসোজোম এবং বিভিন্ন ভিটামিন তৈরি করা, অপ্রোটিন জাতীয় পদার্থের, যেমন এগুলো সংশ্লেষণ করবে, কিছু এনজাইম ও প্রাণরস নির্গমন করবে। কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করে, কি বলো তো? গোলজি বডি। আমরা একটু আগে বলছিলাম গোলজি বডি থেকে আসে কি ফ্রাগমোপ্লাস্ট, পড়ছিলাম না, একটু পড়েছিলাম না, পেকটিন জাতীয় ভেসিকল বললাম না, এগুলা। দেখো প্রোটিন, হেমিসেলুলোজ, মাইক্রোফাইবার তৈরি করে, বুঝতেছো? এগুলো না, এগুলো বুঝছো না? কোষস্থ পানি বের করা, এই যে বের করলাম, হ্যাঁ, ভেসিকল তৈরির মাধ্যমে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রস্তুতকৃত দ্রব্যাদি ঝিল্লিবদ্ধ করা, ওই যে ঝিল্লিবদ্ধ করা, এগুলো ঝিল্লিবদ্ধ মানে প্যাকেজিং কাজ করে, এটা মনে রাখতে হবে। গোলজি বডি কি করে বলো তো? ঝিল্লিবদ্ধ বা প্যাকেজিং কাজ করে, মানে প্যাকেট করে। কোনো একটা ফ্যাক্টরি খাবার তৈরি হচ্ছে, ওটাকে প্যাকেট করা হয় না? তো এরকম আমাদের যে বিভিন্ন ধরনের, হ্যাঁ, বিভিন্ন ধরনের অঙ্গাণুগুলোকে কি করে? প্যাকেজিং করে কাজ করে, কি বলো তো? আমরা জানি যে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু আছে না, তো দেখে ঝিল্লিবদ্ধ করে কাজটা কে করে? গোলজি বডি কাজ করে, এগুলো মনে রাখতে হবে। বিভিন্ন পলিস্যাকারাইড স্যাকারাইড সংশ্লেষণ এবং পরিবহনে অংশগ্রহণ করে, একটু আগে দেখলাম আমরা যেগুলো। এবং উদ্ভিদ কোষে গোলজি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। কি বলা হয়? একটু আগে বললাম না, ওই যে অলিগোস্যাকারাইড এগুলো তৈরি করে না, পলিস্যাকারাইড তৈরি করে, এই জন্য কি বলা হয়? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। এগুলো কিন্তু মনে রাখতে হবে ক নাম্বারের জন্য আসবে। ক নাম্বার বা এই ক নাম্বার আসতে পারে বা এনসি আসতে পারে, নিচের কোনটিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়ে থাকে, এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, ওকে, এগুলো একটু পড়বা। এটা শুক্রাণুর অ্যাগ্রোজোম তৈরিতে সহায়তা করে, কে বলতো? গোলজি বডি। হ্যাঁ, লিপিড সংশ্লেষণ এবং প্রোটিন ক্ষরণের সাথে জড়িত থাকে এটা। তো সংশ্লেষণ এবং ক্ষরণের সাথে জড়িত, এগুলো একটু দেখে নিবা। তো কাজগুলো একটা আসে, মন করে এমসি হিসেবে আসে, এগুলো লাগবে আর কি। এগুলাই ছিল আগামী ক্লাসে, তাহলে বাকিগুলো আমরা পড়বো। ওকে, কোনো সমস্যা আছে কারো? কোনো প্রশ্ন?